আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। দর্শক, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত বলবো যে ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যা চান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চাচ্ছেন, সেই জায়গাটাতে ধরেন মানে ব্যত্যয় তার রেফারেন্স দিয়েই নানা রকম ভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে আহ, ধরেন গতকাল অর্থাৎ আজকে ৮ই আগস্ট, হ্যাঁ, গতকাল আপনার বলা হচ্ছিল যে দর্শক একটু আমার মনে হয় সাউন্ডে কম বলছেন একজন। আমার মনে হয় যে সাউন্ডটা আমরা একটু একটা সেকেন্ড ঠিক করে নিই। ওকে, আমার মনে হয় এখন এখন ঠিক হয়ে যাবে। যাই হোক, আহ, দর্শক, আমি যদি বলি যে গতকাল জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দিনাজপুর ১ আসনে নির্বাচিত এমপি জনাব মঞ্জুরুল। তো মঞ্জুরুল সাহেবের বক্তব্য দিয়ে আমরা একটু শুরু করি যে প্রধানমন্ত্রী, আমি যেটি বলছিলাম প্রথমে, যে প্রধানমন্ত্রী যা বলছেন, এমপিরা যেভাবে করছেন, খুবই কি বলবো, আমি যদি আপনাদেরকে এমপির বক্তব্য শোনার পাশাপাশি একজন বাংলাদেশি নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে এসে অপমানিত হয়েছেন। তার একটা জিনিস বুঝতে না পেরে তিনি বলেছিলেন, সেই জায়গাটায় তিনি অপমানিত হয়েছেন। এই দুটো বিষয় খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো। এমপি মঞ্জুরুল ইসলাম, তিনি দিনাজপুর ১ আসনের এমপি, তার বক্তব্যটা আমরা একটু শুনি। আমরা পার্লামেন্টে যারা মেম্বার আছি, আমাদের মধ্যে কখনো অ্যাগ্রেসিভ কোনো কথা আমরা দেখতে পাবেন না। এটার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রধানমন্ত্রী আমাদের ওয়াচ করতেছেন, আমরা কি বলছি। তারেক রহমান সাহেব যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, বিশ্বাস করেন আপনারা যে আমরা যা সহ্য করতে পারছি না, কিন্তু উনি সহ্য করছেন। ওনার সম্বন্ধে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করতেছেন, পাটোয়ারি, তুষার, সেটা সত্যি কথা বলতে আপনারা হয়তো অনেকে ভাবেন যে পাটোয়ারিকে মারা হলো কেন। পাটোয়ারি মাইন্ড শুরু হয়েছে কেবল, আসল মাইন্ডটা শুরুই নেই। ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য, কারণ সে প্রধানমন্ত্রী না, তার স্ত্রী, তার কন্যাকে নিয়ে যখন কথা বলে তখন আমরা সহ্য করতে পারি না। প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন যে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। সংসদে তারা সেটি ব্যবহার করতে পারেন না, কারণ প্রধানমন্ত্রী তাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন। কিন্তু তিনি বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে আমেরিকার মাটিতে বসে তিনি বলছেন, এমপি হিসেবে তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির মায়েরই মাত্র শুরু হয়েছে। অদ্ভুত। আপনি বোঝেন যে কারা কারা এখন পার্লামেন্টে ঢুকছে। ধরেন এই লোকের ব্যাপারে গতকাল রাত থেকে একটু খবর নিলাম। দিনাজপুরের এই মঞ্জুরুলের গত ১৬ বছরে হাসিনা আমলে তিনি দেশে থেকে তিনি গার্মেন্টস ব্যবসায়ী, তিনি বিপুল বিক্রমতার ব্যবসা বাণিজ্য করে গেছেন। জুলাই বিপ্লবে আসলে হয়তো শেষ দিকে রাস্তায় নামতে পারে, কিন্তু সিগনিফিকেন্ট কোনো ভূমিকাতেই তার ছিল না। তার হচ্ছে এখন চাটামি করতেছে সে। নাসিরুদ্দিন এনসিপির নেতা যে কথাগুলো বলছে, এগুলো তো মানার কোনো কারণই নাই। এগুলো আপনি কেন কেন মানবেন? তার এই কথাগুলো, তার যে বাক্যগুলো, এগুলো হচ্ছে ধরেন আমরা এই নতুন প্রজন্মের যে রাজনীতিবিদ, তাদের কাছ থেকে আমরা এই জাতীয় ইরেসপন্সিবল পলিটিক্যাল স্পিচ বা ফালতু কথাবার্তা আমরা পছন্দ করি না। কিন্তু নাসির এনসিপির এই নেতা তার মতো করে কথা বলে যাচ্ছেন। কিন্তু তাই বলে আপনি তাকে মারবেন? তাই বলে আপনি তাকে মায়ের মাত্র শুরু হয়েছে এভাবে বলবেন? প্রধানমন্ত্রী কি এভাবে চান যে মাইর দিবেন আপনি? আপনি আবার বলছেন যে আপনি এমপি হিসেবে দায়িত্ব নিয়ে বলছেন মায়ের মাত্র শুরু হয়েছে। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তা, এই যে ডাবল বিষয়টা, এটাতে আমি খুবই, কি বলবো, খুবই ক্ষুব্ধ হয়েছি যে একজন এমপি এভাবে যদি হুমকি দেন তাহলে কি দাঁড়ায়। অর্থাৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যতটুকু হিউমিলিটি দেখাচ্ছেন, তিনি যতটুকু নম্রতা দেখাচ্ছেন, তিনি যতটুকু প্রতিহিংসা থেকে বের হয়ে আসার কথা বলছেন, তার দলের এমপি বলছেন যে মায়ের মাত্র শুরু হয়েছে। তো এই জায়গাতে আমার মনে হয় যে এই বিষয়গুলো তারেক রহমান সাহেবকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি ধরেন আওয়ামী ন্যারেটিভস একটা আছে না জুলাই বিপ্লব নিয়ে, সেই আওয়ামী ন্যারেটিভসের পক্ষে কথা বলছেন এই এমপি। আমি যদি আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝবেন। জুলাইটাকে যখন ৭১কে ছাপিয়ে যখন জুলাইকে সামনে নিয়ে আসা হয়, যখন ৭১-এর কথা তারা মুখেই নেয় না, তখন কিন্তু আমরা অবশ্য দিই। আমরা বলি ৭১কে ধারণ করেই জুলাইকে আমাদের স্মরণ করতে হবে। তো ৭১কে কে অস্বীকার করছে? জুলাই বিপ্লবের ৭১কে কে অস্বীকার করছে? এটা আওয়ামী লীগের লোকজন
এই বিষয়টাকে নিয়ে মানে সামনে নিয়ে আসে। ধরেন জুলাই বিপ্লবের যেই গুরুত্ব, জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা যেভাবে পালিয়েছে এবং হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে ১৬টা বছর ১৫টা বছর বাংলাদেশের উপরে যেই ফ্যাসিজম কায়েম করেছিল, সেই জায়গাটায় প্রথম দিকে কেউ এই জায়গাগুলো সমালোচনা করেছেন বা প্রতিবাদ করেছেন। কিন্তু জুলাইকে মুক্তিযুদ্ধের উপরে কেউ গুরুত্ব দেয় নাই। কিন্তু এই বেটা, এই মঞ্জুরুল, সে কিন্তু ধরেন আওয়ামী ন্যারেটিভস মানে এস্টাবলিশ করার চেষ্টা করছে এই তার এই বক্তব্যের মধ্য দিয়ে। তো এবং সেখানে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটি আমরা শিরোনামে দিয়েছি, যে কনসুলেটে অপমানিত বাংলাদেশি একজন, সেখানে একটি ডকুমেন্টারি দেখানো হয় এবং আমি বলবো যে ঢাকায় যে ডকুমেন্টারিটা দেখানো হয়েছে তার থেকে কিছুটা বেটার। আমি যতটুকু দেখলাম কিছুটা অতিরিক্ত তথ্য সেখানে সংযুক্ত করা হয়েছে, কিন্তু অযাচিতভাবে, একেবারে অযাচিতভাবে তারেক রহমান সাহেবের ভূমিকা অবশ্যই ছিল, কিন্তু অযাচিতভাবে তারেক রহমানকে এখানে সকল কিছুতেই তারা একেবারে সামনে নিয়ে আসতে হবে। সবকিছু তারেক রহমানের নির্দেশে হয়েছে। এখানে এক দফা থেকে শুরু করে সব তারেক রহমানের কৃতিত্ব দেখানোর চেষ্টা চলছে। ভাই, দিস ইজ নট 1947, দিস ইজ নট 1971। এখানে সকল কিছু ডকুমেন্টেড, ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টেড। এবং আমি তো বলবো এখনো অনেক ডকুমেন্ট অনেকে প্রকাশ করে নাই, অনেকের মোবাইলে হয়তো আছে, অনেকের কাছে হয়তো অডিও ভিডিও আছে, তারা হয়তো প্রকাশ করে নাই এখনো। তো আপনি গাইড জোরে করলে তো হবে না, এবং গাইড জোরে এই বিষয়গুলো যখন আপনি করতে যাবেন, এই চাটামি যখন করতে যাবেন, সেটি তারেক রহমান সাহেবকে অপমান করে। তারেক রহমান সাহেব নিজেও দাবি করছেন না। তিনি জুলাইয়ের অনুষ্ঠানে বলেছেন, জুলাই বিপ্লব কোনো দলের বা কোনো গোষ্ঠীর না, জুলাই বিপ্লব হচ্ছে সম্মিলিতভাবে সকল শ্রেণী পেশার বাংলাদেশি মানুষদের একটি প্রয়াস। কিন্তু আপনারা এখানে কিছু চাটার দল, তারেক রহমান সাহেব, সকল কিছুর মধ্যে তারেক রহমান সাহেবকে নিতে হবে। তিনি এক দফা দিয়েছেন, তিনি করেছেন, তিনি করেছেন। আরে ভাই, এক দফা ঘোষণা করছে ৩রা আগস্টে নাহিদ ইসলাম। তারেক রহমান সাহেবের যে বক্তব্য, দফা এক, দাবি এক, শেখ হাসিনা পদত্যাগ, এই ঘোষণা তিনি ২০২৩ সালের বিএনপির মহাসমাবেশের আগে থেকে তিনি বলে যাচ্ছেন। এই দাবি, অবশ্যই এই দাবি তিনি করেছেন এবং সেই সময় হয়তো করেছেন, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না। কিন্তু এইভাবে মানে দেখেন যে আমরা কারো ভালো করতে যে, কাউকে মহান বানাতে যে তার কিভাবে ক্ষতি করি। তো ধরেন এই ডকুমেন্টারির শেষে, ডকুমেন্টারিটা দেখানোর পরে একজন ব্যক্তি সেখানে একটা তার একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এখানে অনেকগুলো ইতিহাস বিকৃত করা হয়েছে। আমার নাম হচ্ছে নুর হোসেন। আমি বলছি এখানে বিকৃত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিল এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা পরে অনেক কিভাবে বলা যায় এটা আমাদের আন্দোলন। তো অর্থাৎ ডকুমেন্টারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আছে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, আমি যদি সেটি আপনাদেরকে দেখাই, এই ডকুমেন্টারির মধ্যে যেটি আছে, এখানে ছাত্ররা একটা মেজর ভূমিকা পালন করেছে কয়েক মাস, 1-2 মাস, 1 মাস, 1.5 মাস, কিন্তু পুরো সময়টাই কিন্তু দিন এবং আমাদের সংবিধান আছেন যে দল তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বলেছেন যে সামনের দিকে ছাত্ররা ছিল 1-1.5 মাস, এরকম নেতৃত্বে ছিল, অগ্রভাগে ছিল, কিন্তু পুরো বিষয়টার মধ্যেই ছিল বিএনপি এবং তার সাথে সহযোগী অন্যান্য দলগুলো। কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আন্দোলন যখন চলছিল তখন তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি আপনাদেরকে একটু দেখাই। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। তো এই যে বক্তব্যটা, এই যে ডাবল বক্তব্য, আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নই এবং এখন বলছেন যে পুরোটাই ছিল বিএনপি, সামনে ছিল শিক্ষার্থী। তো এটা নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হতেই পারে। তো ধরেন এই ব্যক্তি যিনি বলেছেন যে এখানে তথ্য বিকৃতি আছে, তার মাথায় এই বিষয়টা কাজ করছে যে মির্জা ফখরুল আগে বলেছেন এই কথা, এখন বলছেন এই কথা। তো তিনি তার মতো করে বলেছেন, যে প্রতিবাদ করেছেন যে এখানে তথ্য বিকৃতি আছে। এর পরে কি ঘটলো সেটি আপনারা একটু দেখেন। এখানে অনেকগুলো ইতিহাস বিকৃত করা হয়েছে। আমার নাম হচ্ছে নুর হোসেন। আমি বলছি এখানে বিকৃত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিল এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে পরে অনেক কিভাবে বলা যায় এটা আমাদের আন্দোলন। এখানে
দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই, এই ব্যক্তি ধরেন সেখানে বিএনপির কর্মীদের একটা অংশ তাকে ঠেলে বের করে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়, এবং আমার কাছে খুব অসহায় লেগেছে। বাংলাদেশ কনসুলেটের গেইটে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছে না। এবং এই যে দৃষ্টি, অর্থাৎ আপনি যদি ধরেন বিএনপি সেখানে কিছু মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিল বলে তাকে শারীরিকভাবে হয়তো নিগৃহীত হতে হয়নি, কিন্তু দেখেন তাকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে বের করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশ কনসুলেটে একজন বাংলাদেশি এভাবে অপমানিত হয়েছেন, এবং সেখানে কিন্তু আমাদের মহান তিন পণ্ডিত ডিপ্লোম্যাট কিন্তু ছিলেন। কনসাল জেনারেল, আমাদের ওয়াশিংটনের প্রেস মিনিস্টার, এবং সদ্য নিয়োগ পাওয়া জাতিসংঘের কি বলবো মানে ডেপুটি প্রধান যদি আমি বলি, তিনজন উপস্থিত, তিনজনের কিন্তু কোনো বিকার নাই। অর্থাৎ এই ব্যক্তিটা যে বাংলাদেশ কনসুলেটে ঢুকে যে অপমানিত হলো, তাকে কি বোঝানো যেত না যে পরে অবশ্য তাদের বক্তব্যে এই ব্যাখ্যাগুলো এসেছে, তারা এই বক্তব্যে এই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাকে কি ইনস্ট্যান্ট বলা যেত না যে ভাই আপনি বসেন, আপনাকে বোঝার ভুল হচ্ছে? সে সময় যদি মির্জা ফখরুল ইসলাম এই কথাগুলো না বলতেন, তাহলে এই আন্দোলনটাই সফল হতো না। কারণ হাসিনা চাচ্ছিল এই আন্দোলনটাকে বিএনপি এবং জামাতের আন্দোলন হিসেবে একেবারে ট্যাগ দেওয়ার জন্য। সে সময় মির্জা ফখরুলের এই বক্তব্যটাই ছিল যথাযথ বক্তব্য, কিন্তু সেটি না করে এই যে ব্যক্তিটাকে আপনারা ধাক্কা দিয়ে বের করে দিলেন, সে অসহায়ের মতো কনসুলেটের দরজায় দাঁড়িয়ে আছে, সিকিউরিটি তাকে আটকে রেখেছে, ঢুকতে দিচ্ছে না। এই ব্যক্তিকে অপমান করার অধিকার তার কে দিয়েছে? মানে হিউম্যান ডিগনিটির জায়গাতে আমি যদি বলি, তার পরিবার আছে, তার আত্মীয় স্বজন আছে, তার বন্ধু বান্ধব আছে, আমেরিকায় আছে, বাংলাদেশে আছে। এই লোকটা কি বলছে? এই লোকটা কি নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা বলে চিৎকার দিয়ে উঠছে? এই লোকটা কি কোনো আক্রমণাত্মক অ্যাটিটিউড করছে? এই লোকটা কি কাউকে মারতে গেছে? তো তাকে সেখান থেকে আপনারা ঘাট ধরে বের করে দিবেন? এটা আওয়ামী লীগের আমল, এটা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খলতার যুগ, এটা গায়ের জোরের যুগ। আপনারা যা ইচ্ছে তাই করবেন। আপনি ক্ষমতায় আছেন, আপনার কি আপনাকে সকল কিছুর মানে নিয়ন্ত্রণ করার অধিকার আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে? কে দিয়েছে? অর্থাৎ আওয়ামী লীগের পতনের মূল কারণ ছিল তাদের দম্ভ এবং তাদের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। তো সেই জায়গাটা যদি আমরা বিএনপির মধ্যে দেখি, বিএনপির এমপি যদি বলেন যে মায়ের মাত্র শুরু হয়েছে, একজন লোক যদি একটা বিষয় বুঝতে না পারেন, সে যদি বলেন যে এখানে ভুল আছে, তাকে আপনারা বুঝাই দেন। তাকে আপনি কনসুলেট থেকে মানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এগুলো অত্যন্ত দুঃখজনক। হিউম্যান ডিগনিটির এই জায়গায়, বিশেষ করে আমেরিকায়, নিউ ইয়র্কে, আপনি এটা অত্যন্ত দুঃখজনক। এবং ধরেন যে এখানে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কত রকমের কথা হচ্ছে, কত রকমের কথা বলা হচ্ছে, কত রকমের রিপোর্ট হচ্ছে, ভিডিও হচ্ছে, রিলস হচ্ছে, মিমস হচ্ছে, এ পর্যন্ত বা অন্যান্য সিনেটর, কংগ্রেসম্যান, মানে ভাই মানুষ বলতে পারে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এগুলো আমরা কেউ সমর্থন করছি না। বাংলাদেশের কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে সমর্থন করছে না, কিন্তু তার সেটি বন্ধ করার উপায় কি মাইক দেয়া? বন্ধ করার উপায় হামলা করা? সেই আওয়ামী স্টাইলে যাওয়া যে এই যে কনক সারোয়ারকে থামাতে পারছি না, তার বোনকে অ্যারেস্ট করে ফেলো, কনক সারোয়ারকে থামাতে পারছি না, তার সম্পত্তি মানে ক্রোক করে ফেলো, বাজেয়াপ্ত করে ফেলো, দখল করে ফেলো, সেই রীতিতে কি বাংলাদেশ চলবে আপনারা মনে করেন? কোনোভাবেই না। তো সেই জায়গাতে আমি বলবো যে আপনারা নিউ ইয়র্কে গত 15 বছরে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের, জামাতের নেতাকর্মীদের, অন্যান্যদের অনেক অবদান ছিল, কিন্তু সেই অবদানের জায়গাগুলোকে দয়া করে আপনারা খাটো করবেন না। বিশেষত এই জাতীয় আচরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলতে চাচ্ছেন, সেটি যদি আপনারা বুঝতে না পারেন, দয়া করে চুপ থাকেন, ক্ষান্ত দিয়ে দেন। কিন্তু অতি উৎসাহী, অতি আগ্রহী, অতি পাণ্ডিত্য দেখাইতে যায় বাংলাদেশকে অপমান করেন না, তারেক রহমানকে অপমান করেন না। আমি বলবো বাংলাদেশ কনসাল জেনারেল নিউ ইয়র্কে যিনি আছেন, আমার খুবই ঘনিষ্ঠ, আমি বলবো যাকে অপমান করা হচ্ছে, দয়া করে তাকে জেনে দুঃখ প্রকাশ করেন, সরি বলেন। বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশিরা বিপদগ্রস্ত হলে যে আশ্রয় নিতে পারে, বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশিরা বিপদগ্রস্ত হলে আশ্রয় চাইতে পারে, আশ্রয় নিতে পারে, সেই জায়গাটায় সেখান থেকে কাউকে এভাবে অপমানজনকভাবে বের করে দেওয়াটা অত্যন্ত দুঃখজনক। তিনজন ডিপ্লোম্যাটের উপস্থিতিতে, এবং তাদের কোনো ভূমিকাই ছিল না, তারা ছিলেন নির্বিকার। তো সেই জায়গাটা আমি বলবো যে তাকে ডেকে এনে অবশ্যই দুঃখ প্রকাশ করুন, সেটি হবে একটি সহজ সমাধান এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত।
কারণ একজন অতিথি যখন বাংলাদেশ কনসুলেটের ভেতরে প্রোগ্রামে ডেক গেছেন, তিনি অতিথি, তাকে এইভাবে অপমান করার অধিকার কারোরই নাই। তো দর্শক, এতটুকুই। এমপি মঞ্জুরুলের ব্যাপারে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে ডাকবেন, তার ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে একজন এমপি হিসেবে দায়িত্ব নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মায়েরই মাত্র শুরু হয়েছে এই কথা বলার অধিকার তার আছে কিনা, এই কথা কেন বলেছেন, কেন এই চাটামি করছেন, তারেক রহমান কি এই তেলের কথা তার কাছ থেকে শুনতে চান কিনা, সে বিষয়গুলো নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার কাছ থেকে জবাবদিহি চাইবেন। পাশাপাশি আমরা বলবো বিএনপি নেতাদেরকে বলবো, আপনারা এনসিপির শীর্ষ নেতৃত্বকে বলুন নাসিরউদ্দিন পাটোয়ারি যে ইরেসপন্সিবল ফালতু কথাবার্তা বলছে সেটি যেন সে বন্ধ করে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন। মানে মায়ের বা এই যে ফ্যাসিস্ট রেজিমের যে কালচার, সেই কালচার আমরা বাংলাদেশে কখনোই আর একসেপ্ট করতে চাইবো না, একসেপ্ট হতে দিব না। তো দর্শক, এই হচ্ছে বক্তব্য। এই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে আমি একজন মানুষ হিসেবে আমি খুবই ইনসাল্টেড ফিল করছিলাম। একজন বাংলাদেশিকে এভাবে অপমান হতে হবে, এটা আমি কখনো এক্সপেক্ট করি না। হিউম্যান ডিগনিটির জায়গাটা থেকে আমি মনে করি যে কোনো মানুষই কোনো মানুষকে অপমান করতে পারে না। সেই জায়গাটায় আমি মনে করি যে সবার সতর্ক হওয়া উচিত। ভিন্নমত থাকবে, ভিন্নমতের সমালোচনা আসবে। এখন ধরেন বিএনপির মধ্যে কি ফজলুর রহমান কিশোরগঞ্জের এমপি কি খুব ভালো কথা বলেন, খুব সুবোধ কথা বলেন নাকি তিনি? তো এগুলো বাংলাদেশের একটা কালচার, এটা হাসিনার আমল থেকে শুরু হয়েছে। আপনি বেগম জিয়ার কাছ থেকে কখনো এই জাতীয় বক্তব্য পাবেন না, জিয়াউর রহমানের কাছ থেকে তো পাবেনই না। কিন্তু এই হাসিনার যে নোংরামি বক্তব্য, তার কথাবার্তায় শুরু হয়েছিল, সেটি ছড়িয়ে পড়েছিল তার নেতাকর্মীদের মধ্যে। এখন আমরা দেখছি যে বিএনপির কেউ কেউ সেই ধারাকে মনে করছেন যে এই ধারায় গেলে ভালো, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিও সম্পূর্ণভাবেই হাসিনার স্টাইলে কথা বলার চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আমার মনে হয় এই বিষয়গুলোর সমাধান প্রয়োজন। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিরা নতুন প্রজন্মের যারা রাজনীতি করছেন, তাদেরকে অবশ্যই নতুন ধারার রাজনীতি আনতে হবে। এই জাতীয় পুরাতন গালাগাল, অপমানজনক কথাবার্তা বলা, হিউমিলিট করা, নানারকমভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলা, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে আরো নম্র আচরণ করতে হবে, তাদেরকে আরো স্থির আচরণ করতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।